হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। তোমাদের আজকে আরসিসি নিয়ে আলোচনা করব। আজকে কিছু আরসিসির টপিক এবং কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটা ক্লাসেই আমাদের আরসিসিটা কমপ্লিট হবে না বলে আমি দুটো ক্লাসের মধ্যে আরসিসিটা কমপ্লিট করবো। ঠিক আছে, আরসিসি অনলি কোশ্চেন এবং টপিক নিয়ে আলোচনা হবে, ইন ডিটেলস খুব একটা কিছু আলোচনা হবে না। তো আমি যতটা সম্ভব আমি বলে দিতে চেষ্টা করব কোশ্চেনগুলো নিয়ে, বা কীভাবে তোমরা রেডি করবে সেটা আমি বলে দেবো। তোমরা আরসিসি সেইভাবে রেডি করো, দেখবে আরসিসি থেকে মোটামুটি বেসিক যে কোশ্চেন হতে পারে সেইগুলো কিন্তু আমরা এই ক্লাসের মধ্যেই করে নেব। এরপরও ডিটেলসে তো থাকেই, এবার ডেপথে অনেক কিছু কোশ্চেন থাকে, সেগুলো হয়তো পরে আলোচনা করব, কিন্তু বেসিক যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো এই যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে কিন্তু আলোচনা হয়ে যাবে। তোমরা সেগুলোকে রেডি করবে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় রেডি করতে বা কোনো কোশ্চেন হয়তো খুঁজতে অসুবিধা হচ্ছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো অথবা কমেন্ট বক্সে জানাতে পারো। সেটা আমি রেডি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ইন ডিটেলস বলছি না, কারণ তাহলে আরসিসির পরপর অনেকগুলো ক্লাস হয়ে যাবে। অতগুলো ক্লাসের মধ্যে করতে গেলে তোমাদেরই তখন অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু শেষ হবে না। আমি যেভাবে বিল্ডিং মেটেরিয়ালসে সিমেন্ট বা স্যান্ড এইভাবে সিমেন্ট, তারপরে তোমাদের লাইম করালাম, তারপরে হচ্ছে যে অ্যাডমিক্সচার করাবো আলাদা করে। অ্যাডমিক্সচার নিয়ে আগে ক্লাসে বলা আছে, অ্যাডমিক্সচার নিয়ে বলে দেবো। এগ্রিগেটটা বলা হয়নি, এগ্রিগেটটা বলবো। ঠিক আছে, ব্রিক বলা হয়ে গেছে। এইভাবে টপিক তুলে তুলে আমরা এক একটা সাবজেক্টের টপিক তুলবো। সেই টপিক থেকে কি কি কোশ্চেন আসতে পারে বা কি কি টপিক আমরা পড়ে যেতে হবে ওই সাবজেক্টটা থেকে, সেগুলো নিয়ে আলোচনা করছি এখন। তো আজকে ফার্স্টে কোশ্চেনে চলে যায়, হোয়াট ইজ কংক্রিট। কংক্রিট প্রথমে ডেফিনেশনটা আমাদের একটু জেনে নিতে হবে। তো আমি এই কংক্রিটের ডেফিনেশনটা একটু ছোটো করে লিখে দিয়েছি। কংক্রিট ইজ আ কম্পোজিট মেটেরিয়াল মেড ফ্রম এ মিক্সচার অফ সিমেন্ট, ওয়াটার, এগ্রিগেট, উইথ অর উইদাউট অ্যাডমিক্সচার। উইথ অর উইদাউট অ্যাডমিক্সচার কেন ডেফিনেশনে বলবে, কারণ সব জায়গায় আমরা অ্যাডমিক্সচার ইউজ করি না। এছাড়া আমি কিছু অ্যাডিশনাল পয়েন্ট লিখে দিয়েছি, দেখো। হোয়েন দিস ইনগ্রিডিয়েন্টস আর মিক্সড টুগেদার দে ফর্ম এ ওয়ার্কেবল পেস্ট দ্যাট ক্যান বি পোর্ড, মোল্ডেড অ্যান্ড শেপড ইন্টু ভ্যারিয়াস ফর্ম। ওভার টাইম দ্য সিমেন্ট hydrates, binding the aggregate particles together, creating a strong and durable material. Concrete is a versatile construction material used for foundation, walls, floors, pavements, bridges, buildings, infrastructure project. তো কংক্রিট সম্পর্কে মোটামুটি বলাই হলো, ডেফিনেশনটা বলতে পারলেই হলো, তাও আমি একটু ডিটেলসে বলে দিয়েছি। এরপরে হচ্ছে কোশ্চেন, এক্সপ্লেন গ্রেড অফ কংক্রিট। এখানে গ্রেড অফ কংক্রিট এইভাবে কোশ্চেন আসবে না যে আমাদের কংক্রিট যে গ্রেড আছে সেই গ্রেডগুলো সম্পর্কে পড়তে হবে। তো কংক্রিটের গ্রেড আমরা কিভাবে পড়ে থাকবো, যে আমাদের 3 রকম টাইপের গ্রেড আছে। ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি যে স্ট্রেংথের ওয়াইজ আমরা ভাগ করে থাকি। সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে অর্ডিনারি, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপরে হাই স্ট্রেংথ। ঠিক আছে, যেমন আমরা M20কে রিপ্রেজেন্ট কীভাবে করবো, যে এক্সপ্লেন, দেখো 6 নম্বর কোশ্চেন আমি লিখেছি এক্সপ্লেন M20। তো M20 এরকম জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেন M15 বা M15 মানে কি, এইভাবে বলতে পারে। কোশ্চেনটা এক্সপ্লেন হয়তো হবে না, কোশ্চেনটা এরকম হবে যে M15 মানে কি, M কি রিপ্রেজেন্ট করছে, 15কে কি রিপ্রেজেন্ট করছে বা মানেটা কি। ঠিক আছে, তো আমি এটা দেখবে লিখে রেখেছি, তোমরা এইভাবে বলতে পারো। তো M20 is a grade of concrete mixed design. M stand for mix. 20 represent the compressive strength of the concrete in Newton per mm square. কম্প্রেসিভ স্ট্রেংথটা কি, আমাদের 28 দিনে যে স্ট্রেংথ বের হয়, আমরা যখন কংক্রিটিং করছি, যখন কংক্রিটটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, সেই সময় আমরা কি করি, যখন কংক্রিটিং করছি এইদিকে আমরা টেস্টও করতে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ল্যাবরেটরিতে। তো টেস্টটা কীরকম করা হয় না, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টিং করার জন্যে প্রথমে আমরা একটা স্যাম্পেল নেওয়া হয়। হ্যাঁ, তো একটার জন্য আমরা কটা নিয়ে থাকি, 3টে নিয়ে থাকি। ঠিক আছে, 3টে আমরা কিউব নিই। কিউবের সাইজ জিজ্ঞেস করতে পারে সেখানে, যে আমরা 150 ইন্টু 150 কিউব আমরা ইউজ করে থাকি। সেই কিউবটা আমরা টেস্টিং করতে পাঠাই। 28 দিনে যে স্ট্রেংথটা বেরোয় সেটাই হচ্ছে তার কম্প্রেসিভ স্ট্রেংথ। ঠিক আছে, 20 মানে কি, তার কম্প্রেসিভ স্ট্রেংথটাই হচ্ছে 20 নিউটন পার mm স্কোয়ার। 28 দিন তার
স্ট্রেংথ হচ্ছে কি 20 Nm/mm²। ঠিক আছে, সেই টেস্টটা সম্পর্কে কিন্তু তোমাদের পড়ে নিতে হবে। হ্যাঁ, সেটা আমরা কীভাবে কী প্রসিডিওরে করে থাকি সেটা পড়তে হবে। কিউবের মোল্ডের সাইজ যেমন আমি বললাম সেরকম জিজ্ঞেস করতে পারে, কিউবের মোল্ডের সাইজ কত হয়। তারপরে ওখানে আমাদের যে টেস্ট আমরা করতে পাঠাবো, স্যাম্পল যদি আমরা নিয়ে থাকি একটা বা তার জন্য যে 3টে কিউব ইউজ করে থাকছি, সেই কিউবের মধ্যে 95% কিন্তু টেস্ট পাস করতে হবে। 5% ফেল করলেও অসুবিধা নেই, কিন্তু তার বেশি ফেল করলে হবে না, তখন সেটাকে আমরা গণ্য করব না। ঠিক আছে, এরপরে হচ্ছে কি আমরা চলে আসছি নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে কি এক্সপ্লেন গ্রেড অফ স্টিল। স্টিলের গ্রেড বলতে আমরা জানি যে Fe 250, 415, 500 এভাবে আমরা বলে থাকি। তো এটা কি, এটাও একটু জেনে নিই। তো আমরা বলছি Fe 250 is a grade of steel reinforcement used in construction. Fe stand for ferro, meaning iron or steel. The number 250 represent দ্য ইল্ড স্ট্রেংথ অফ দ্য স্টিল ইন MPa। তাহলে আমাদের ইল্ড স্ট্রেংথটা কত হচ্ছে, 250 যখন হচ্ছে MPa, তখন সেটা আমাদের গ্রেডটা হচ্ছে Fe 250। আর যদি গ্রেডটা হয়ে যায় 415, তখন আমরা সেটাকে বলবো Fe 415 গ্রেড। তাহলে এই গ্রেডগুলো সম্পর্কে পড়তে হবে, এগুলো একদম বেসিক কোশ্চেন। হোয়াট ইজ LSM অ্যান্ড WSM, ডিফারেন্স বিটুইন দেম। তো LSM আর WSMটা তোমরা তৈরি করো, যদি কোনো প্রবলেম হয় আমি ওটা ডিটেলসে বলে দেবো, আলাদা একটা হয়তো ক্লাস নিয়ে নেবো। সেরকম হলে তোমরা চেষ্টা করো। LSM WSM সবারই পড়া আছে, ঠিক আছে। লিমিট স্টেট মেথড, ওয়ার্কিং স্টেট মেথড, ডিফারেন্সে হয়তো কোনো ক্লাসে বলাও হয়ে আছে। যখন আমরা মিক্স কোশ্চেন প্র্যাকটিস করতাম ইন্টারভিউর জন্য, তখন আমরা তো অনেক ডিফারেন্স পড়েছি, তার মধ্যে হয়তো থাকতেও পারে। না যদি পাও তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টে জানিও, আমি এটা ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, এটা খুব কমন কোশ্চেন। অ্যাজাম্পশন অফ LSM অ্যান্ড WSM, এটাও কিন্তু তোমরা করে নেবে। অ্যাজাম্পশন কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। লিমিট স্টেট মেথডের জন্য আলাদা অ্যাজাম্পশন আছে, আর ওয়ার্কিং স্টেট মেথডের জন্য আলাদা অ্যাজাম্পশন আছে, সেটাও তোমরা করে নেবে। এরপরে হচ্ছে এক্সপ্লেন M20, তো আমরা বললাম। ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট, তারপরে টার্গেট মিন স্ট্রেংথ, এগুলো আমাদেরকে পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক মিনস আমাদের স্ট্রেংথ অফ কংক্রিট কাকে বলে, ঠিক আছে, FCকে। তারপরে হচ্ছে কি পড়তে হবে টার্গেট মিন স্ট্রেংথ কাকে বলে। দেখো আমি লিখেছি ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেংথ হোয়েন সাবজেক্ট টু ফ্লেক্সার স্ট্রেস ডিনোটেড অ্যাজ FCR 0.7√FCK। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট। আর টার্গেট মিন স্ট্রেংথ মানে কি, ইট ইজ দ্য টার্গেট স্ট্রেংথ ফর designing concrete so that we can achieve equal to or more than characteristic strength in field. FM মানে characteristic mean strength সমান হচ্ছে FCK প্লাস 1.65 সিগমা। সিগমার আবার ভ্যালু আছে, সেটা আমরা জানি। M10 M15 জন্য হচ্ছে 3.5, M20 থেকে M25 হচ্ছে 4, M25 বেশি হয়ে গেলেই তখন সেটাকে আমরা মানে M30 থেকে আমরা 5 ধরে থাকি। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে একটু দেখে নেবে। তারপরে হচ্ছে মডুলাস অফ র্যাপচার কাকে বলে। তারপর হোয়াট ইজ কিউরিং, কিউরিং কাকে বলে বা কিউরিং কেন করা হয়। দ্য ইম্পর্টেন্স মানে কিউরিংটা আমরা কেন করব। আমাদের যখন সিমেন্টে জল দিই, মানে যখন আমরা কংক্রিটিং করি বা মিক্সিং করি, সেই সময় আমরা ওয়াটার ইউজ করছি। তো সেই ওয়াটারটা একটা কী হয়, একটা পরিমাপ মতো আমরা দিয়ে থাকি। সেই ওয়াটারটা তো শুধুমাত্র হাইড্রেশনের জন্য কাজে লাগবে, কিন্তু যখন আমরা কংক্রিটিং করার পর যদি আমরা যে 24 আওয়ার্স বা 10 আওয়ার্সের পর যদি আমরা জল না দিই কংক্রিটের মধ্যে, তাহলে কি হয় না, সেই যে জলটা আমরা দিয়েছি কংক্রিটে মিক্সিংয়ের সময়, সেই জলটা তখন কি হয় না, এভাপোরেট হয়ে যায়। এভাপোরেট হয়ে গেলে সেই স্ট্রেংথ অ্যাচিভ করবে না, তাহলে সেটা কিন্তু উইক হয়ে যাবে স্ট্রাকচারটা। সেই জন্য আমরা বাইরের থেকে কি করি, জল আমরা স্প্রে করে থাকি, কোনো সময় পন্ডিং করে থাকি। আলাদা আলাদা টাইপের কিউরিং আছে, সেরকমভাবে এক একটা জায়গাতে এক এক রকমভাবে কিউরিং করা হয়। এক একটা জায়গা বলতে স্ল্যাবের ক্ষেত্রে একরকম হয়, বিমের ক্ষেত্রে একরকম হয়, কলামের ক্ষেত্রে একরকম হয়, জুট ব্যাগ দিয়ে করা হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা কিউরিংটা করি এই কারণে যে ওয়াটারটা এভাপোরেট যাতে না হয়ে যায়, এক্সট্রা যাতে আমাদের
জল বেরিয়ে না যায় সেই জন্য আমরা কিউরিং করে থাকি। সেই কিউরিংয়ের যে ইম্পর্টেন্স বা কিউরিং কাকে বলে এবং আরও টাইপ আছে, যে বললাম পন্ডিং করা হয়, তারপরে কি হয় স্প্রে করা হয়, স্টিম কিউরিং হয়, তারপরে হচ্ছে যে আমরা জুট ব্যাগ ইউজ করে থাকি। ঠিক আছে, এই যে টাইপস, এই টাইপসগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। এরপরে চলে যাবো অর্ডিনারি, হাই স্ট্রেংথ, স্ট্যান্ডার্ড কংক্রিটের গ্রেড, মিক্স প্রপোর্শন। মিক্স প্রপোর্শন বলছে যেমন M20 জন্য কি হয় 1:1.5:3। 1:1.5:3 মানে কি, 1 হচ্ছে আমাদের হচ্ছে সিমেন্ট, 1.5 আমাদের দেওয়া হচ্ছে কি ফাইন এগ্রিগেট। ঠিক আছে, আর 3টা হচ্ছে কি আমাদের কোর্স এগ্রিগেট। সেরকম M15 আছে, M10 আছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপরে চলে আসি কভারে। কভার হচ্ছে ক্লিয়ার কভার, এফেক্টিভ কভার, যেটা সবারই একটু গন্ডগোল লাগে, ক্লিয়ার কভার আর এফেক্টিভ কভার। ঠিক আছে, এফেক্টিভ কভারের আরেকটা নাম হচ্ছে নমিনাল কভার। তো আমাদের যদি ডেফিনেশন জিজ্ঞাসা করে বা আমাদেরকে বলতেই হয়, তো আমরা এইভাবে বলবো যে এফেক্টিভ কভার হচ্ছে কি রেনফোর্সমেন্ট যেটা আমরা ইউজ করছি তার ঠিক মিড ডেপথ থেকে, মানে মেন যে রেনফোর্সমেন্ট তার মিড ডেপথ থেকে আমাদের আউটার মোস্ট ফাইবার অফ দ্য কংক্রিট স্ট্রাকচার, সেটাই হচ্ছে আমাদের এফেক্টিভ কভার। আর ক্লিয়ার কভার হচ্ছে যে স্টিরাপ আমরা ইউজ করছি, সেই স্টিরাপের আউটার ফেস থেকে আমরা যদি আউটার ফেস অফ কংক্রিট স্ট্রাকচার যাই বা যে ডিফারেন্স, সেটাই হচ্ছে আমাদের ক্লিয়ার কভার। ঠিক আছে, এরপরে পড়বো কি, যে আমরা কভার পড়লাম, সেই কভারের মধ্যে থেকে আবার এটা পড়ে নিতে হবে ক্লিয়ার কভার স্ল্যাবের কত, বিমের কত, কলামের কত, ফুটিংয়ের কত। আমরা জানি স্ল্যাবের ক্ষেত্রে 15 ধরা হয়, কোথাও 20 ধরা হয়, বিমের ক্ষেত্রে 25, কলামে 40 mm, আর ফুটিংয়ে হচ্ছে কত 50 mm। তো এগুলো আমরা একটু দেখে নেবো। টেস্ট অফ কংক্রিট, টেস্ট অফ কংক্রিটের মধ্যে কী কী টেস্ট পড়তে হবে, আমরা টেস্ট অফ কংক্রিট আগে পড়েও এসেছি। ওয়ার্কেবিলিটি টেস্ট মোটামুটি ভিডিও করাই আছে, তোমরা দেখে নেবে। কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, স্লাম টেস্ট মানে ওয়ার্কেবিলিটি টেস্ট আর কি। স্লাম টেস্ট অ্যাকচুয়ালি আলাদা করে পড়তেই হবে, কারণ স্ল্যাম টেস্ট আমাদের ফিল্ডে করতেই হয়। ঠিক আছে, সেই জন্য স্ল্যাম টেস্টটা মেনলি ইন ডিটেলস পড়তে হবে। ঠিক আছে, ওয়ার্কেবিলিটির সমস্ত টেস্টগুলো পড়ে নেবে। ঠিক আছে, শুধু তো আমাদের স্ল্যাম টেস্ট নেই, কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট আছে, ভিভি টেস্ট আছে, ফ্লো টেবিল টেস্ট আছে, সেগুলো কিন্তু সবই পড়ে নেবে। তারপরে টেনসাইল স্ট্রেংথ পড়বে, টেনসাইল স্ট্রেংথ টেস্ট পড়বে, সাউন্ডনেস টেস্ট পড়বে, ওয়াটার অ্যাবজর্বেশন টেস্ট পড়বে। আরও যদি কিছু অ্যাডিশনাল মনে হয় যে টেস্ট কংক্রিটে পড়তে হবে, পড়তে পারো, কিন্তু মোটামুটি এগুলো কমন টেস্ট, সেই জন্য আমি আর বেশি ডিটেলসে বলছি না, মানে আরও টেস্ট আছে সেগুলো সম্পর্কে আর বলছি না। নন ডিস্ট্রাকটিভ টেস্টের মধ্যে রিবাউন্ড হ্যামার টেস্ট পড়তে হবে, আল্ট্রাসোনিক পালস ভেলোসিটি টেস্ট, আর কোর কাটিং টেস্ট আর পুল আউট টেস্ট। নন ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে যে যখন কংক্রিটটা হার্ড হয়ে গেল, তখন আমরা সেই কংক্রিটটাকে কী করতে পারছি না, আর যাতে না ভেঙে আমরা যখন টেস্টগুলো করব, যে কোনো কারণে দেখা গেলো কিউব টেস্টটা ফেল করে গেছে, তখন কিউব টেস্টটা ফেল করার মানে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আসতে অনেক টাইম লাগে, তা করতে কংক্রিট কিন্তু মোটামুটি হার্ড হয়ে যায়, মানে আমাদের কনস্ট্রাকশনের মোটামুটি কাজের যে কংক্রিটের কাজ সেটা কমপ্লিট হয়ে যায়, হার্ড হয়ে যায়, তারপরে হয়তো রেজাল্ট আসে। তারপরে যদি জানা গেল যে টেস্টে ফেল করে গেছে, তখন আমাদের এই রিবাউন্ড হ্যামার বা আল্ট্রাসোনিক পালস ভেলোসিটি টেস্টটা দেখা হয় যে কংক্রিটের মধ্যে আর কিছু প্রবলেম আছে কি না। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে ছোট ছোট শর্ট নোট করে নেবে। ঠিক আছে, ইন ডিটেলস অত পড়বার দরকার নেই, শুধু যাতে ওই টেস্টটা সম্পর্কে জানা আছে সেটুকু যেন ধারণা থাকলেই হবে। ঠিক আছে, ডিফেক্ট অফ কংক্রিট মধ্যে ব্লিডিং, সেগ্রিগেশন, হানিকম্বিং। ব্লিডিং কাকে বলে, কংক্রিটের মধ্যে যদি আমাদের এক্সেস ভাইব্রেশন হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায়, জলটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, কংক্রিটে যে জলটা আমরা ইউজ করেছি সেই জলটা আলাদা করে ওপরের দিকে উঠে চলে আসে। ঠিক আছে, বা জলটা আলাদা হয়ে যায়। আর সেগ্রিগেশন হচ্ছে সেপারেশন অফ এগ্রিগেট যদি সেপারেট হয়ে যায়, আমাদের যে কংক্রিট মিক্স সেখান থেকে যদি এগ্রিগেটটা সেপারেট হয়ে যায়, সেক্ষেত্রে তাকেও আমরা বলবো সেগ্রিগেশন। আর হানিকম মানে কি, হানিকম স্ট্রাকচার অনেক সময় দেখা যায়। ঠিক আছে, ওয়াটারটা ঠিকমতো ইউজ যদি না হয়, বেশি ওয়াটার ইউজ হয়ে যায়, তখন সেক্ষেত্রে হানিকম দেখা যায়। ঠিক আছে, হোয়াট ইজ পিস্ট্রেস কংক্রিট, এটা আমরা জানি। দ্য বেসিক কনসেপ্ট অফ পিস্ট্রেসিং দ্য কংক্রিট কনসিস্ট ইজ ইন্ট্রোডিউসিং দ্য আর্টিফিশিয়ালি দ্য কম্প্রেসিভ স্ট্রেসেস ইন এ স্ট্রাকচার বিফোর ইট লোডেড। এটা লোডেড হওয়ার আগে, কোনো স্ট্রাকচারে লোড দেওয়ার আগে যদি আমরা আগে থেকেই কম্প্রেসিভ স্ট্রেসটাকে ইনডিউস করে রাখি, তখন সেই কংক্রিটটাকে বলবো পিস্ট্রেস কংক্রিট। এর দুটো ভাগ আছে, একটা পোস্ট টেনশনাইট, একটা হচ্ছে প্রি টেনশনাইট পিস্ট্রেস কংক্রিট। সেগুলো সম্পর্কে একটু দেখে নেবে।
ঠিক আছে। এরপরে হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ওয়ান ওয়ে স্ল্যাব অ্যান্ড টু ওয়ে স্ল্যাব। এটা অনেক আগেই আমাদের ক্লাসে হয়ে গেছে। তোমরা যারা আগে দেখোনি ক্লাসগুলো তারা মিক্স কোশ্চেনগুলো দেখে নেবে। ইন্টারভিউর জন্য মিক্স কোশ্চেন যে ক্লাসগুলো আগে করানো হয়ে গেছে। যারা নতুন জয়েন করছো, এখন দেখছো অনেকেই নতুন জয়েন করছো, তারা আগেকার ক্লাসগুলো প্লিজ দেখো। সেখানে কিন্তু এগুলো ডিটেলসে ডিসকাস করাই আছে। আমি আজকে জাস্ট টপিকগুলো নিয়ে আলোচনা করছি বলে ইন ডিটেলস আর কিছু বলছি না। ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাবের ডিফারেন্স কিন্তু বলা হয়ে গেছে। এরপরে হচ্ছে ইউনিট ওয়েট অফ কংক্রিট অ্যান্ড স্টিল। তো আমরা জানি পিসিসির ক্ষেত্রে হয়ে থাকে কি 2400 কেজি পার মিটার কিউব, আর আমাদের স্টিলের ক্ষেত্রে হয়ে থাকে মানে আরসিসির ক্ষেত্রে, স্টিল নয় অ্যাকচুয়ালি আরসিসির ক্ষেত্রে, আমার এটা লিখতে ভুল হয়ে গেছে, এটা পিসিসি অ্যান্ড আরসিসি বলবে, ঠিক আছে। স্টিলের তো আলাদা হয় ইউনিট ওয়েট। তো আরসিসির ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে হবে 2500 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। একটু ইউনিটগুলো খেয়াল রাখবে। হাউ ডু ইউ চেক দ্য কোয়ালিটি অফ সিমেন্ট অন দ্য সাইড। এটা আমি অনেকবার বলেছি, সিমেন্টের যখন আমি ক্লাস নিয়েছিলাম তখনও বলেছি, সিমেন্টের টেস্ট যখন পড়েছি তখনও কিন্তু আমরা এটা সম্পর্কে পড়ে নিয়েছি আগেই, সেই জন্য এর ডিটেলস আর বলছি না। হ্যাঁ, একই কোশ্চেন বারবার করে বলতে থাকলে টাইমই ওয়েস্ট হবে, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি টাইপস অফ স্লাম ভ্যালু মানে স্ল্যামের যে ভ্যালুগুলো হয়, মানে লো স্ল্যাম কোনটাকে বলবো, হাই স্ল্যাম কাকে বলবো, মিডিয়াম স্ল্যাম কাকে বলবো, কোন স্ল্যাম কোন স্ট্রাকচারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেগুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে ভ্যালুগুলো। এবং টেস্ট প্রসিডিওর, ফুল টেস্ট প্রসিডিওর কিন্তু জানতেই হবে স্ল্যামের ক্ষেত্রে। স্ল্যামের যে কোনটা হয়ে থাকে, সেই কোনটার যে হাইট, তারপরে ইনার মানে আমাদের যে স্মল ডায়ামিটারটা আছে, ওপরের দিকে কি হয় স্মল ডায়াটা থাকে, নিচের দিকে আমাদের কি থাকে বড়টা থাকে, লাস্ট ডায়াটা থাকে, সেগুলোর কিন্তু আমাদের সাইজগুলো জেনে নিতে হবে, ঠিক আছে। স্ল্যাম টেস্ট পুরো ফুল প্রসিডিওর কিন্তু একদম ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। যারা ভাবছো যে স্ল্যাম টেস্ট আবার আলাদা করে পড়বো, তাদের জন্য বলছি আমাদের ক্লাস হয়ে গেছে কংক্রিট টেস্টের, ওয়ার্কবিলিটি টেস্ট আলাদা করে ক্লাস করানোই আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও, দেখবে স্ল্যাম টেস্টটা মোটামুটি তোমাদের কনসেপ্ট চলেই আসবে। তোমরা হয়তো আগে স্ল্যাম টেস্ট পড়েই রেখেছো, জাস্ট একবার রিকল করার জন্য তোমরা ক্লাসগুলো একটু দেখে নাও। হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্টিরাপ ইন এ কলাম। এটা তো সবাই জানো যে আমাদের যে মেন রেনফোর্সমেন্ট থাকে, সেই রেনফোর্সমেন্টটাকে কী থাকে স্টেট পজিশনের থাকার জন্যে, বা যে আমাদের শেয়ার আছে শেয়ার স্ট্রেসটাকে যাতে কী করে রেজিস্ট করে, সেই জন্য আমরা স্টিরাপ দিয়ে থাকি। এছাড়াও আরও কিছু কিছু ফাংশন আছে, সেগুলো একটু দেখে নেবে। হোয়াট ইজ টিএমটি বার। টিএমটি বার ফুল ফর্ম পড়বে থার্মোমেকানিক্যালি ট্রিটেড বার, ঠিক আছে। টিএমটি বারের সাথে এইচওয়াইএসটি বারের আমাদের যে পার্থক্য সেটা আমরা কিন্তু পড়ে নেবো তার সঙ্গে সঙ্গে। এখন কী ধরনের রেনফোর্সমেন্ট ইউজ হয়, ঠিক আছে, সেগুলো একটু দেখে নেবে। হোয়াট ইজ দ্য হাইট অফ ইচ ফ্লোর। এক একটা ফ্লোরের হাইট কত হয়, 3 মিটার মতো হয় মোটামুটি। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে 3 মিটার হয়। এবার কিছু কিছু বিল্ডিংয়ের যেগুলো আমাদের বিজনেস পারপাস বলো বা ইন্ডাস্ট্রিয়াল পারপাস, সেই সব বিল্ডিংয়ের কিন্তু হাইট কিন্তু বেশি হয়ে থাকে। রেসিডেন্সিয়াল পারপাসে যে বিল্ডিংগুলো আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে 3 মিটার কি ম্যাক্সিমাম হতে পারে 4.5 মিটার মতো হয়ে থাকে, ঠিক আছে। এটা একটু জানতে হবে। টাইপ অফ ফাউন্ডেশন ইউজ ইন কনস্ট্রাকশন। আমাদের যে ফাউন্ডেশন টাইপ আছে সেই টাইপগুলো সম্পর্কে পড়তে হবে। শ্যালো ফাউন্ডেশন, তারপরে আমাদের ডিপ ফাউন্ডেশন, এগুলো সম্পর্কে জানতেই হবে। তাদের যে ডিফারেন্স সেগুলোও জানতে হবে, ঠিক আছে। এবং শ্যালো ফাউন্ডেশনের মধ্যেও যে ফাউন্ডেশনগুলো পড়ছে সেগুলো জানতে হবে। যেমন হচ্ছে তোমার র্যাফ ফাউন্ডেশন, কম্বাইন্ড ফুটিং, র্যাফ ফুটিং, স্ট্র্যাপ ফুটিং, স্ট্রিপ ফুটিং, এগুলো সম্পর্কে জেনে নিতে হবে। আর আমাদের যে ডিপ ফাউন্ডেশন তার মধ্যে পাইল, পায়ার, এগুলো সম্পর্কে কিন্তু সাধারণত মানে মোটামুটি ধারণা থাকলেই হবে। হ্যাঁ, ইন ডিটেলসে হয়তো জিজ্ঞাসা করবে না, তাও যদি মনে হয় ডিটেলসে পড়তে পারো, কিন্তু ডিটেলসে খুব একটা পড়ার দরকার নেই ইন্টারভিউর জন্য। মোটামুটি ধারণা কিন্তু তোমাদের থাকতেই হবে। আমি টপিক মোটামুটি বলে দিলাম, আজকে পুরোটা আলোচনা হলো না, কারণ একটা ক্লাসের মধ্যে আলোচনা করলে ক্লাসটা বেশি লেন্দি হয়ে যাবে, তোমাদের তখন বোরিং থাকবে। সেই জন্য দুটো ক্লাসের মধ্যে আমি এটা পার্টে পার্টে ভাগ করে নিচ্ছি। দুটো ক্লাসের মধ্যে আমি আরসিসিটা কমপ্লিট করে দেবো। এরপরে আরও যে সাবজেক্টগুলো আছে, হাইওয়ে তো হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে, ঠিক আছে। সার্ভেটা করতে হবে, ঠিক আছে। সার্ভে, সয়েল, এগুলো থেকে আমরা টপিক ওয়াইজ কিন্তু পড়ে যাব, ঠিক আছে। তোমরা রেডি করো। তোমাদের যদি কিছু সমস্যা হয় তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলো রেডি করে দেওয়ার।
আর যদি আমাদের চ্যানেল নতুন হয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।